তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা মূলত আজকে আমাদের ফ্রি কোর্সের প্রথম ক্লাস শুরু করব এবং প্রথম ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস অর ফ্রেজেস। এটা যদিও আমাদের হচ্ছে ইংরেজি যে কোশ্চেন হবে, ইংরেজি কোশ্চেনের 2 নম্বর প্যাসেজে আসবে। 2 নম্বর কোশ্চেনে এটা দেয়া থাকবে বা এই কোশ্চেনটা 2 নং প্যাসেজে থাকে, মানে 2 নম্বরে থাকে সাধারণত। এটার জন্য হচ্ছে 10 মার্ক বরাদ্দ আছে তোমাদের জন্য। সেই 10 মার্কে 10টা হচ্ছে 5 মার্ক বরাদ্দ আছে, 10টা কোশ্চেন থাকবে, সেখান থেকে 10টা কোশ্চেনের অ্যান্সার করতে পারলে আমরা 5 মার্ক পাবো। তো এখানে স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস কেন বলেছে? আমরা কথা বলার সময় বিভিন্ন ধরনের শব্দ বা শব্দগুচ্ছ ব্যবহার করে থাকি। শব্দকে আমরা বলি ওয়ার্ড আর শব্দগুচ্ছকে বলে থাকি ফ্রেজ। তো আমাদের এখানে যেহেতু প্রথমেই বলেছে স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস আর ফ্রেজেস, তো আমরা ওয়ার্ড কি এবং ফ্রেজ কি দুটো জিনিস একটু জেনে নেই। ওয়ার্ড মানে আমরা জানি কয়েকটা লেটারের সমষ্টিকে আমরা যখন একটা অর্থ প্রকাশ করে তখন সেটাকে আমরা বলে থাকি ওয়ার্ড। কয়েকটা লেটার একত্রে যখন একটা অর্থ প্রকাশ করতে পারে তখন আমরা তাকে বলি ওয়ার্ড। তাহলে ফ্রেজ জিনিসটা কি? ফ্রেজ রেফার্স টু সাম ওয়ার্ডস দ্যাট হ্যাজ নো ফিনিট ভার্ব। ফ্রেজ রেফার্স টু সাম ওয়ার্ডস দ্যাট হ্যাজ নো ফাইনিট ভার্ব। দ্যাট মিন্স হচ্ছে কতগুলো শব্দ যার মধ্যে কোনো ভার্ব থাকে না, পার্ট অফ সেন্টেন্স। এটাও সেন্টেন্সের অংশ বা সেন্টেন্সের অংশ নাও হতে পারে। এ গ্রুপ অফ ওয়ার্ড, কতগুলো শব্দের সমষ্টি। দ্যাট হ্যাজ নো ভার্ব, যেটার মধ্যে কোনো ভার্ব থাকে না। ভার্ব না থেকে যদি একাধিক শব্দ থাকে সেটাকে আমরা বলতে পারি ফ্রেজ। কিরকম? আমরা সেন্টেন্সের শুরুতেই বলে থাকি অনেক সময় অ্যাজ এ রেজাল্ট, এটা একটা ফ্রেজ, এটার মধ্যে কোনো ভার্ব নাই। এরকমের যদি কোনো শব্দ থাকে যেটার মধ্যে কোনো ভার্ব থাকবে না কিন্তু একাধিক শব্দ, তাহলে তাকে বলা হচ্ছে ফ্রেজ। এবং কিছু ওয়ার্ডও রয়েছে। তো আমরা আজকে শিখব হচ্ছে সেই কিছু শব্দ এবং শব্দগুচ্ছের স্পেশাল ব্যবহার। স্পেশাল ব্যবহার কেন বলা হয়েছে? স্বাভাবিকভাবে শব্দগুলো তৈরিতে এই জিনিসগুলো ব্যবহার হয় না, তবে বিশেষ বিশেষ অর্থ ব্যবহার করার জন্য এই শব্দ বা শব্দগুচ্ছ ব্যবহার করা হয়ে থাকে। তা আমরা প্রায় সময় কোনো কাজ করার সময় একটা আশঙ্কা প্রকাশ করতে থাকি। আশঙ্কা প্রকাশ করার সময় আমরা একটা শব্দ ব্যবহার করি হোয়াট ইফ। হোয়াট ইফ, আচ্ছা, এই হোয়াট ইফ বলতে বাংলায় যদি আমরা বুঝি তাহলে এটা বলতে পারি যদি এমন ঘটে। অর্থাৎ একই সাথে প্রশ্ন এবং আতঙ্ক দুটোই প্রকাশ পায়। হোয়াট ইফ কথাটা ব্যবহার হবে হচ্ছে যদি আমরা একই সাথে মনের মধ্যে একটা সংশয় থাকে আবার প্রশ্ন প্রকাশ করে থাকি, তখন আমাদের ব্যবহৃত হবে হোয়াট ইফ। হোয়াট ইফের যে নিয়মটা সেটা হচ্ছে যে মাঝে মাঝে আমরা বলি না, এই যে সামনে তোমাদের ইয়ার চেঞ্জের পরীক্ষা, তো তোমাদের মনে একটা আতঙ্ক, আচ্ছা যদি ফেল করি তাইলে কি হবে? আমরা এই আতঙ্ক এটা এইভাবে বলে থাকি। আচ্ছা, আবার হচ্ছে আমরা বলে থাকি যদি ফেল করি তাইলে কি হবে, অথবা বলে থাকি যে যদি সেকেন্ড ইয়ারে না উঠায়। এই টাইপের যে আমরা কথাগুলো বলে থাকি, অর্থাৎ একই সাথে প্রশ্ন করি আবার আমাদের মনে একটা ভয় থাকে। যেমন হচ্ছে আমাদের ছেলেদের মধ্যে প্রায় সময় আমরা বাইক নিয়ে বের হই, তো আমাদের মনের মধ্যে যে একটা আতঙ্ক কাজ করে যে আমি বাইক নিয়ে রাস্তায় বের হব, যদি ধৈর্য একটা মামলা দিয়ে দেয়। তাহলে এই যে দেখো, দুটো জিনিস আমরা একসাথে প্রকাশ করছি। আমাদের মনের একটা সংশয়, তার সাথে আবার প্রকাশ পাচ্ছে হচ্ছে একটা প্রশ্ন। তো সংশয় এবং প্রশ্ন একই সাথে যদি প্রকাশ পায় সেই ক্ষেত্রে আমরা হোয়াট ইফ কথাটা ব্যবহার করি। এখন এটা সহজে কিভাবে ব্যবহার করব? সহজে ব্যবহার, এত অর্থটর্থ কিচ্ছু বুঝতে হবে না। সেন্টেন্সের শুরুতে একটা শূন্যস্থান থাকবে, প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, অর্থাৎ একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে কি কখনো প্রশ্নবোধক চিহ্ন বসে? না স্যার। বসে না। কিন্তু সাবজেক্ট ভার্ব এক্সটেনশন বা অতিরিক্ত অংশ যদি থাকে সেটাই আমরা জানি কি অ্যাসার্টিভ সেন্টেন্স। তো এরকমের যদি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে এবং সেই অ্যাসার্টিভ সেন্টেন্সের পরে যদি একটা প্রশ্নবোধক চিহ্ন দেয়া থাকে প্লাস কোশ্চেন মার্ক, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট সবই আছে, দ্যাট মিন্স এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের সামনে যদি প্রশ্নবোধক চিহ্ন দেয়া থাকে তাহলেই বুঝতে পারবা এটা হোয়াট ইফ হবে। তোমরা এই জিনিসগুলো খাতায় লিখে রাখলে সব থেকে ভালো হয়, এখনই খাতায় লিখে রাখতে পারো। হোয়াট ইফ এর ব্যবহারটা কি? তাহলে এখানে আমি হোয়াট ইফটাও লিখে দেই, হোয়াট ইফ প্লাস
হোয়াট ইফ এর পরে সবসময় সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, প্রশ্নবোধক চিহ্ন থাকবে। নরমালি আমরা জানি সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকলে বা এক্সটেনশন থাকলে এটাকে বলে অ্যাসার্টিভ সেন্টেন্স, আর অ্যাসার্টিভ সেন্টেন্সে কখনোই প্রশ্নবোধক চিহ্ন হয় না। দ্যাট মিন্স অ্যাসার্টিভ সেন্টেন্সে প্রশ্নবোধক চিহ্ন হয় না, কিন্তু এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সে যখনই প্রশ্নবোধক চিহ্ন থাকবে আমার বুঝে নিতে হবে এই সেন্টেন্সটাতে হোয়াট ইফ বসবে। কিরকমের, আমি একটা সেন্টেন্স লিখি, দেখো এখানে যদি একটা সেন্টেন্স লিখি, ড্যাশ আই ফেল ইন দ্য ইয়ার ফাইনাল এক্সাম। আচ্ছা, নরমালি যদি আমরা সেন্টেন্সটাকে হিসাব করি, এটা কি সেন্টেন্স? এই সেন্টেন্সটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ এখানে দেখো সাবজেক্ট আছে, ভার্ব আছে, সবই আছে। তাহলে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এখানে প্রশ্নবোধক চিহ্ন থাকার কথা না। তাহলে এই শূন্যস্থানটাতে কি বসবে? What if? এই সেন্টেন্সটাতে বসবে হচ্ছে হোয়াট ইফ, রাইট। এই সেন্টেন্সটাতে আমরা ব্যবহার করতে পারি হোয়াট ইফ। তাইলে এটা বক্সের মধ্যে কি আছে না আছে এটা দেখা লাগে, আমরা এই টাইপের সেন্টেন্স যখন পাবো হোয়াট ইফ বসিয়ে দিতে পারবো না? হ্যাঁ। এরপরে যদি আমাদের সেন্টেন্স থাকে এরকম, কি বসাতে পারি? What if? হোয়াট আর ইফ। কখন ক্লাস হয়েছে? অনেকক্ষণ? না, বেশিক্ষণ হয়নি, এখন থেকে করতে থাকো, কথা বলো না। দে ওয়ার নট প্রেজেন্ট দেয়ার। আচ্ছা, এখানে বলা হচ্ছে তারা সেখানে উপস্থিত না থাকতো, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু প্রশ্নবোধক চিহ্ন আছে। যখনই একটা অ্যাসার্টিভ সেন্টেন্স মানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, সবকিছু আছে, এটার সামনে যদি এরকম প্রশ্নবোধক চিহ্ন থাকে সেই সেন্টেন্সগুলোতেই আমরা লিখে দিতে পারবো হোয়াট ইফ। যদি এরকমের কোনো সেন্টেন্স থাকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট সবকিছু ঠিকঠাক আছে, এই সবকিছু ঠিকঠাক থাকার পরেও যদি শুরুতে একটা শূন্যস্থান থাকে, এই সেন্টেন্সগুলোতে আমরা সব সময়ের জন্য ব্যবহার করব হোয়াট ইফ। এই হোয়াট ইফ মানে হচ্ছে একই সাথে আমাদের মনের সংশয় বা আতঙ্ক প্লাস প্রশ্ন, দুটো জিনিস একসাথে প্রকাশ করতে গেলে আমাদের এই টাইপের সেন্টেন্সগুলো ব্যবহার হয়। এখন আমরা অন্য জায়গায় যে প্রশ্নবোধক চিহ্ন যখন থাকে তখন কি হয় সেটা একটু আগে বুঝি। প্রশ্নবোধক যদি থাকতো তাইলে কিন্তু হয়তো এরকম, হোয়াট ডু ইউ ওয়ান্ট হেয়ার, তুমি এখানে কি চাও। এইখানে দেখো, এখানে প্রশ্নবোধক হইতে গেলে কিন্তু সাবজেক্টের আগে একটা অক্সিলিয়ারি ভার্ব থাকার দরকার হয়। নরমালি যে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলো থাকে, সেই নরমাল ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলোতে সাবজেক্টের আগে সবসময় একটা অক্সিলিয়ারি ভার্ব থাকে, বাট এইখানে প্রশ্নবোধক থাকবে, কোনো সাবজেক্টের আগে অক্সিলিয়ারি ভার্ব থাকবে না। আর এই টাইপের কোনো সেন্টেন্স দেখলেই বুঝতে হবে যে এখানে হোয়াট ইফ বসবে। এভাবে আমরা যদি লিখি, অ্যান্সার কি? What if? What if, sir? তাহলে এই টাইপের কোন সেন্টেন্স যদি আমাদের চোখের সামনে পড়ে, আমাদের এটা ক্ষেত্রে কি আর ভুল হবে? না। হবে না। না স্যার। এরপরে আসি নাম্বার 2, হোয়াট ইজ ইট লাইক, অথবা এটাকে বলা যেতে পারে হোয়াটস ইট লাইক। হোয়াট ইজ ইট লাইক অথবা হোয়াটস ইট লাইক। এই সেন্টেন্সটাতেও দেখো ডাব্লিউ দিয়ে যেহেতু শুরু হয়েছে, এটাতেও সেম নিয়ম, প্রশ্নবোধক থাকবে। অর্থাৎ কোনো কিছুর অনুভূতি, যেমন তোমার বন্ধু সমুদ্রে নেমে গোসল করছে, তুমি এখন জিজ্ঞাসা করছো এই সমুদ্রে সাঁতার কাটতে কেমন লাগে। এই যে একটা কোশ্চেন, অনুভূতি জানতে চেয়েছে, এই অনুভূতি জানতে চাওয়ার জন্য যে প্রশ্নগুলো করা হয় সেই ক্ষেত্রে ব্যবহার করা হয় হোয়াট ইজ ইট লাইক অথবা হোয়াটস ইট লাইক। হোয়াট ইজ ইট লাইকটাকে সংক্ষেপে বলে হোয়াটস ইট লাইক, যেটাই থাকুক। এইটা তো আমরা বুঝলাম যে কখন ব্যবহার করতে হয়, আমরা সেন্টেন্স দেখে কিভাবে বুঝবো। দুটো জিনিস দেখো এখানে সহজে বোঝার উপায়, হোয়াটস ইট লাইক প্লাস ভার্ব, ভার্বের সাথে আইএনজি, সামনে যাই থাকুক এরপর একটা প্রশ্নবোধক চিহ্ন। তার মানে দেখো প্রশ্নবোধক চিহ্ন থাকবে, ভার্বের সাথে আইএনজি থাকবে, কোনো সাবজেক্ট অবজেক্ট কিচ্ছু কিন্তু নাই। এই টাইপের যে সেন্টেন্স গুলো রয়েছে সেই সেন্টেন্স গুলোতে কি করব, হোয়াট ইজ ইট লাইক বসিয়ে দেব। যেই সেন্টেন্স গুলোতে দেখবা যে ভার্বের সাথে আইএনজি আছে, শুরুতে শূন্যস্থান আছে এবং প্রশ্নবোধক চিহ্ন আছে, সেই সেন্টেন্স গুলোতে আমরা হোয়াট ইজ ইট লাইক ব্যবহার করতে পারবো। অবশ্য হোয়াট ইজ ইট লাইক এর মতো আরো একটা নিয়ম আছে, সেটার ক্ষেত্রে আবার একটু ভিন্নতা আছে অর্থ অনুসারে, সেটাও দেখিয়ে দেব। তো এই টাইপের সেন্টেন্স গুলাতে মেইনলি আমাদের কি থাকবে, ভার্বের সাথে আইএনজি থাকবে। যেমন সেন্টেন্সটা এমন হতে পারে, ড্যাশ, দেখো আমরা শুরুতেই শূন্যস্থান পেয়েছি, শেষে প্রশ্নবোধক চিহ্ন পেয়েছি। হট দিয়ে শুরু হইতে গেলে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন থাকতে হবে। যেই সেন্টেন্স গুলোতে প্রশ্নবোধক চিহ্ন নাই সেই সেন্টেন্স গুলোতে কখনোই হট দেওয়া হবে না। তাহলে এই সেন্টেন্স গুলাতে যদি হট দেওয়া হইতে হয় তাহলে আমার এইখানে ভার্বের সাথে অবশ্যই কি লাগবে, আইএনজি লাগবে। তো এটাই ভার্বের সাথে আইএনজিও আছে, শেষে প্রশ্নবোধক চিহ্নও আছে, এটাই কি হবে? What is it like?
এটাতে হবে হচ্ছে হোয়াট ইজ ইট লাইক বা হোয়াটস ইট লাইক, আমরা যাই বলি যে কোনো একটা ব্যবহার করা যায়, হোয়াট ইজ ইট লাইক অথবা হোয়াটস ইট লাইক। আচ্ছা, এই সেন্টেন্সটাতে হোয়াট ইজ ইট লাইক আছে, ইট লাইক আছে, এটা কত নম্বরে হোয়াট ইজ ইট লাইকটা বসবে? তুমি শুধু কোশ্চেন দেখে বইলা যাও, প্রশ্ন মানে ওইভাবে অত কিছু পড়তে হবে না। কত নাম্বার? স্যার আই নাম্বার। আই নাম্বার। কিভাবে চিনলাম আমরা যে আই নাম্বারে হোয়াট ইজ ইট লাইক বসবে? স্যার যে সুইমিং আছে আইএনজি যোগ আছে। দেখো এখানে ভার্বের সাথে আইএনজি আছে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, সুতরাং এটাই আমার হোয়াট ইজ ইট লাইক বসবে। হোয়াট ইফও আছে, হোয়াট ইজ ইট লাইকও আছে, কোথায় কোনটা হবে একটু দেখে বলো। স্যার হোয়াট ফয়সাল তোমারটা সাউন্ড আসে, তুমি মিউট রাখো। হোয়াট ইজ লাইক হবে বি নাম্বারে, আর স্যার হোয়াট ইফ হবে ই নাম্বারে। বি নাম্বারে হচ্ছে হোয়াট ইজ ইট লাইক। বি নাম্বার হবে খুবই ভার্বের সাথে আইএনজি। আচ্ছা, এটা ভার্বের সাথে আইএনজি আছে এবং শেষে প্রশ্নবোধক আছে, প্রশ্নবোধক কিন্তু থাকতে হবে। তো ভার্বের সাথে আইএনজি এবং প্রশ্নবোধক, এটাতে হোয়াট ইজ ইট লাইক হবে। আর হোয়াট ইফ হবে কোনটাতে? ই নাম্বারে। ই নাম্বার। প্রশ্নবোধক আছে এবং সাবজেক্ট সবই আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, সবকিছু আছে, শেষে প্রশ্নবোধক চিহ্ন। এই দুটো জিনিস যখন আমরা একসাথে পাবো তখন সেটাতে আমরা হোয়াট ইফ বসাইতে পারবো। আচ্ছা, এখন দেখো তাহলে আমি যে এই দুটো জিনিস পেলাম, এই দুটো জিনিস বসানোর জন্য আমার কি কোনো সেন্টেন্সের অর্থ জানা লাগবে? কোনো সেন্টেন্সের স্ট্রাকচার জানা লাগবে? কোনো সেন্টেন্সের শব্দার্থ জানা লাগবে? কিছু লাগবে? না স্যার। তাহলে এইখানে দেখো আমরা যে দুটো ব্যবহার পেয়েছি, এই দুটো ব্যবহার আমরা কোনো প্রকার অর্থ ছাড়াই করতে পারছি। কোনো প্রকার অর্থ না জেনেই আমরা এই দুটো শব্দের বা দুটো ফ্রেজের ব্যবহার আমরা করতে পারছি, যে সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে এবং ভার্বের সাথে যদি আইএনজি থাকে তাহলে সেটার ক্ষেত্রে হোয়াট ইজ ইট লাইক হবে, আর যদি সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকে এবং প্রশ্নবোধক থাকে তাইলে হোয়াট ইফ হবে। এই দুটো জিনিস পেলাম। এখন আমরা 3 নাম্বার জিনিসটাতে চলে যাই। তাহলে হোয়াট ডাজ লুক লাইক, যেহেতু সেন্টেন্স দুটো তার মানে ব্যবহারেও সহজ কথা, দুইটা শূন্যস্থান থাকে, তার মানে যেখানে দুটো শূন্যস্থান আছে সেখানেই হোয়াট ডাজ লুক লাইক। আমি প্রশ্ন দেখি, আছে এটার মধ্যে কোথাও ডাবল শূন্যস্থান? এটার মধ্যে হোয়াট ডাজ লুক লাইক এর ব্যবহার এটার মধ্যে নাই। এটার মধ্যে হোয়াট ডাজ লুক লাইক আছে, কয় নাম্বারে বসবে? স্যার বি নাম্বারে। বি নাম্বারে। দেখো এই যে একটা শূন্যস্থান, এই একটা শূন্যস্থান। আমরা যখনই দুটো শূন্যস্থান পেয়েছি তখনই এটাতে হোয়াট ডাজ লুক লাইক। এটা আর কিছু শেখার দরকার আছে? না স্যার। লাগবে না। হোয়াট ডাজ লুক লাইক মানে দেখতে কেমন, হোয়াট ডাজ লুক লাইক মানে হচ্ছে দেখতে কেমন। স্যার দুটো শূন্যস্থান থাকলে কি হোয়াট ডাজ লুক লাইক হবে? হ্যাঁ, দুটো শূন্যস্থান থাকলেই হোয়াট ডাজ লুক লাইক হবে এবং সেইখানে ডেফিনেটলি তোমার প্রশ্নবোধক চিহ্ন থাকবে। অবশ্যই সেই সেন্টেন্সগুলোতে তোমার প্রশ্নবোধক চিহ্ন দেয়া থাকবে। আমি আরো একটা জিনিস তোমাকে ওপেন করে দেখাচ্ছি। এই সেন্টেন্সটাতে তুমি খেয়াল করো, এটার মধ্যে দেখো আছে কিনা কোথাও। না স্যার স্যার। এফ নাম্বার। জি স্যার। এফ নম্বরে আছে, শেষে প্রশ্নবোধক আছে, আগে একটা শূন্যস্থান আছে, পরে একটা শূন্যস্থান আছে। তাহলে আগে শূন্যস্থান পরে শূন্যস্থান দুটো জিনিস রয়েছে এবং প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। আবার এই যে দেখো আমার উপরে অপশনে হোয়াট ডাজ লুক লাইক এর কথা বলে দিয়েছে, তার মানে এটার অ্যান্সার হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক। এই তিনটা নিয়ম সবার কাছে ক্লিয়ার কিনা? জি স্যার। অনেক কঠিন মনে হচ্ছে না? যদি প্রশ্নের মাধ্যমে কোনো অনুরোধ করো, যেমন অনেক সময় বলো না দয়া করে তুমি কি আমার এই কাজটা একটু কইরা দেবা, তাহলে আমরা দেখো এখানে প্রশ্ন করছি করে দিবে কিনা, তার সাথে আবার একটু রিকোয়েস্টও করছি। মাঝে মাঝে এরকম বলি যে তোমার যদি আপত্তি না থাকে আমার সাথে এক কাপ চা খাওয়া যাবে। এই টাইপের যে কোশ্চেন গুলো করে থাকি এগুলোর ক্ষেত্রেই হচ্ছে আমরা উড ইউ মাইন্ড কথাটা ব্যবহার করে থাকি। সহজে তাহলে আমরা কিভাবে লিখে রাখতে পারি? উড ইউ মাইন্ড প্লাস আইএনজি প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এখন দেখো তাহলে এই নিয়মটার সাথে হোয়াট ইজ ইট লাইক নিয়মের কোনো পার্থক্য আছে? নাই। তাহলে দুইটার যে ভিন্ন বুঝবো কিভাবে? স্যারকে তো অনুরোধ করা হবে। এই উড ইউ মাইন্ডের দ্বারা অনুরোধ প্রকাশ করা হয় আর হোয়াট ইজ ইট লাইক দ্বারা অনুভূতিটা জানতে চাওয়া হয়। উড ইউ মাইন্ড দ্বারা সবসময় একটা অনুরোধ করা হবে, আর হোয়াট ইজ ইট লাইক যদি হয় সেটা দ্বারা কোনো একটা অনুভূতি জিজ্ঞাসা করা হয়। তাহলে এইভাবে উড ইউ মাইন্ডের সেন্টেন্সটা এইভাবে হতে পারে, উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি উইথ মি। স্যার উড ইউ মাইন্ড স্ট্রাকচার দিয়ে এবার একটা
কোশ্চেন আসছিল না ঢাকা ভার্সিটিতে? উড ইউ মাইন্ড দিয়ে ঢাকা ইউনিভার্সিটির একটা কোশ্চেন আসছিল, হ্যাঁ রাইট। এটা থেকে হোয়াট ইজ ইট লাইক দিব না উড ইউ মাইন্ড দিব? না স্যার, হোয়াট ইজ ইট লাইক? কারণ কি? Would you mind? এটা কিন্তু অনুরোধ করা হচ্ছে প্রশ্নটা সলভ করতে, আমাকে একটু সাহায্য করবা। স্যার এখানে তো ভার্বের সাথে আইএনজি যোগ করা আছে। তা উড ইউ মাইন্ডেও তো আইএনজি থাকে, উড ইউ মাইন্ডেও তো ভার্বের সাথে আইএনজি থাকে, হোয়াট ইজ ইট লাইকেও থাকে, একেবারে সিমিলার নিয়ম, কোনো ভিন্নতা নাই। তবে একটা সহজ উপায় হচ্ছে কি, যেই সেন্টেন্সগুলোতে যেই কোশ্চেনটাতে উড ইউ মাইন্ড থাকে ওই সেন্টেন্সটাকে সাধারণত হোয়াট ইজ ইট লাইক থাকে না। এটার মধ্যে হোয়াট ইজ ইট লাইক আছে, এটার মধ্যে কিন্তু উড ইউ মাইন্ড নাই। পরীক্ষার সময় এই সুবিধাটা অনেক সময় পাওয়া যায়, উড ইউ মাইন্ড থাকলে হোয়াট ইজ ইট লাইক থাকে না। এই সেন্টেন্সটা খেয়াল করো, এটার মধ্যে কি আছে? উড ইউ মাইন্ড আছে। এটা উড ইউ মাইন্ড আছে, এটা কিন্তু হোয়াট ইজ ইট লাইক নাই। মানে তোমার জন্য একটু সহজ করে দেয় যে দুটোর যে কোনো একটা থাকে, দুটো থাকে না। এখানে এই উড ইউ মাইন্ডটা কত নম্বরে বসাবা? বি নাম্বারে। বি নম্বরে। কি নম্বর? এই যে দেখো, উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য উইন্ডো, কথাটা হচ্ছে দয়া কইরা জানালাটা একটু বন্ধ করে দিবা। এখানে কিন্তু অনুভূতি জিজ্ঞাসা করে নাই, জানালা বন্ধ করতে কেমন লাগে এটা জিজ্ঞাসা করলে এটা অর্থ হয় না। বলছি কি, ইট ইজ রেইনিং হেভিলি, প্রচুর বৃষ্টি হচ্ছে, দয়া করে একটু জানালাটা বন্ধ করে দিবা। অনুরোধ প্রকাশ পেয়েছে এখানে, কোশ্চেন প্লাস অনুরোধ। তো এই টাইপের সেন্টেন্স গুলোতে আমরা সাধারণত উড ইউ মাইন্ড ব্যবহার করে থাকি। কয়টা হইল? চারটা। তিনটা। চারটা। এই চারটা সবাই বুঝছি কিনা? জি স্যার। প্রশ্ন দিয়ে জি যে স্যার, চারটা বুঝছে। জিনিস হয়, সেই প্রশ্ন দিয়ে যে চারটা জিনিস হয়, সেই চারটা জিনিস আমরা এখানে কমপ্লিট করে ফেলেছি। তো এই চারটার পরে এখন আমরা আসি প্রশ্নের বাইরে। প্রশ্ন দিয়ে যা যা থাকে, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন দ্বারা যে সকল জিনিস প্রকাশ পায়, সেই প্রশ্নবোধক জিনিস দ্বারা আমাদের যেসব জিনিস করতে হবে সেই জিনিসগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপরে আসি আমরা নাম্বার 5। চারটার রুলের পরে আর থাকবে না, আর কোনো রুলস নাই? অনেক রুলস আছে, এই তো একটা একটা করে দেখাচ্ছি। প্রশ্ন সহকারে এই চারটাই থাকে সাধারণত, অর্থাৎ এই চার ধরনের সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে। বুঝো নাই কথা? হ্যাঁ স্যার বুঝছি। এই চার ধরনের সেন্টেন্সের শেষে সাধারণত প্রশ্নবোধক চিহ্ন থাকে, বাকি জিনিসগুলোর ক্ষেত্রে প্রশ্নবোধক চিহ্নটা থাকে না। আচ্ছা, এখন আসি আমরা উড রাদার। এখন এইখানে দেখো যেটা বলা হচ্ছে, দুটো কাজের মধ্যে প্রথম কাজটাকে প্রাধান্য দেওয়ার জন্য, অর্থাৎ প্রথমটাকে গুরুত্ব দেওয়ার জন্য উড রাদার কথাটা ব্যবহার হয়। এখন এটা সহজে চিনব কিভাবে? সবগুলো আমরা ম্যাক্সিমাম জিনিস আমরা সহজে চেনার চেষ্টা করব। তো এটাকে যদি আমরা সহজে চিনতে চাই, সহজে চিনতে গেলে আমাদের কাজ হচ্ছে, একটা সাবজেক্ট থাকে প্রথমে, সেন্টেন্সের মধ্যে দেন থাকবে। কথা হচ্ছে কি, সেন্টেন্সের মধ্যে দেন থাকবে, সেন্টেন্সে দেন থাকতে হবে, এটা প্রথম কথা। আর দ্বিতীয় কথা, শূন্যস্থানটা থাকবে সাবজেক্টের পরে, শূন্যস্থানটা থাকবে সাবজেক্টের পরে এবং সেন্টেন্সের মধ্যে দেনের উল্লেখ থাকবে। এটা যদি থাকে তাহলে আমরা উড রাদার কথাটা ব্যবহার করতে পারবো। যেমন এই রকমের হতে পারে। আচ্ছা, এখানে কাজ কয়টা? দুইটি কাজ। প্রথম কাজটা হচ্ছে জায়গাটা ত্যাগ করা, দ্বিতীয় কাজটা হচ্ছে গাড়ির জন্য অপেক্ষা করা। এই দুটো কাজের মধ্য থেকে প্রথম কাজটাকে প্রাধান্য দেওয়া হয়েছে। এই উড রাদার কথার অর্থ হয় বরং, ভালো, অর্থাৎ এই কাজটাই করা উচিত, এই টাইপের অর্থ প্রকাশ করে। বরং ভালো, অর্থাৎ এইখানে বলা হচ্ছে তার বরং এই জায়গাটা ত্যাগ করাই ভালো গাড়ির জন্য অপেক্ষা করার চাইতে। মাঝে মাঝে আমরা অপেক্ষা করতে করতে বলি চল তো হাইটা যাই, গাড়ি কখন আসে তার কোনো ঠিক নাই। তার মানে আমাদের হাইটা যাওয়াই ভালো গাড়ির জন্য অপেক্ষা করার চাইতে। তাহলে এখানে দুটো কাজ, একটা হচ্ছে জায়গা ত্যাগ করা আর একটা হচ্ছে গাড়ির জন্য ওয়েট করা। দুটো কাজের মধ্যে প্রথম কাজটাকে প্রাধান্য দেওয়া হয়েছে। আমরা এখন এটা তো অর্থ বুঝলাম, সূত্র বোঝার চেষ্টা করি। এই সেন্টেন্সটার মধ্যে দেন আছে এবং সাবজেক্টের পরে শূন্যস্থান আছে। সাবজেক্টের পরে শূন্যস্থান, সেন্টেন্সের মধ্যে দেন, কি বসবে এখানে? উড রাদার। এই সেন্টেন্সটাতে বসবে উড রাদার। এখানে কি বসাতে পারি? এখানে উড রাদার। এখানে উড রাদারই হবে স্যার। ইউ ড্যাশ রিজাইন দ্য জব দেন টেক ব্রাইব। ব্রাইব মানে ঘুষ গ্রহণ করা। এখানে অর্থটা হচ্ছে কি,
তোমার ঘুষ গ্রহণ করার চাইতে চাকরিটা রিজাইন দিয়ে দেওয়াই ভালো। দুটো কাজ, একটা হচ্ছে ঘুষ নেওয়া আর একটা চাকরি রিজাইন দেওয়া। কোনটাকে প্রাধান্য দেওয়া হয়েছে? চাকরি রিজাইন দেওয়াটাকে প্রাধান্য দেওয়া হয়েছে। যেহেতু প্রথম কাজটাকে প্রাধান্য দেওয়া হয়েছে এবং সেন্টেন্সের মধ্যে দেন উল্লেখ রয়েছে, অর্থাৎ সাবজেক্টের পরে শূন্যস্থান, সেন্টেন্সের মধ্যে দেন, আমরা এখানে নির্দেয় বসিয়ে দিতে পারি উড রেদার। তাহলে এখানেও দেখো, দ্য ম্যান ড্যাশ ডাই দেন বেক, লোকটার ভিক্ষা করার থেকে মরে যাওয়া ভালো। প্রথম কাজটাকে প্রাধান্য দেওয়া হয়েছে, সেন্টেন্সের মধ্যে দেন আছে এবং সাবজেক্টের পরে শূন্যস্থান আছে, আমরা লিখে দিতে পারি উড রেদার। তাহলে এই উড রেদারের বিষয়টা সবার কাছে কনসেপ্টটা ক্লিয়ার কিনা? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই দেন দিয়ে আরো একটা সেন্টেন্স সহজে ক্লিয়ার হয়ে গেল। এই উড নো সুনার হ্যাড এবং উড রেদার সিমিলার রুলস। যেহেতু সিমিলার রুলস, যেগুলো সিমিলার রুলস, আমি সিমিলার রুলস গুলো একসাথে করাবো যাতে তোমাদের ধরতে সুবিধা হয়। নো সুনার হ্যাড, সোনার হেড এর মিনিংটা কি? আচ্ছা লেখি তারপর বুঝতে পারবা। স্যার এটা 6 নাম্বার হবে। এটা হচ্ছে নাম্বার 6। তার মানে দেখো, এখানে বলা হচ্ছে কি নো সুনার হ্যাড মানে হচ্ছে দুটো কাজ হয়, হতে না হতেই, যেতে না যেতেই, করতে না করতেই, এই টাইপের অর্থ হয়। অর্থাৎ একটা কাজ শেষ হইতে না হইতেই আরেকটা কাজ, এমন এরকম বলছে। একটা শেষ করতে না করতেই আরেকটা দিয়ে দিয়েছে। এমন হতে পারে যে আমি ক্লাসে যাইতে না যাইতেই শিক্ষক চলে আসছে, বলো না এরকম, যে স্টেশনে পৌঁছাইতে না পৌঁছাইতেই ট্রেন ছেড়ে দিয়েছিল, যেটা কমন সেন্টেন্স। পুলিশ আসতে না আসতেই চোরটা পালিয়ে গিয়েছিল। এই টাইপের যে আমরা সেন্টেন্স গুলো ব্যবহার করি, সেই সেন্টেন্স গুলোতে নো সুনার হ্যাড ব্যবহার হয়। এখন দেখো, নো সুনার হ্যাড এর সেন্টেন্স গুলোতেও দেন থাকে। দেন থাকলেও ডিফারেন্সটা কোথায়? নো সুনার হ্যাড এর ক্ষেত্রে শূন্যস্থান হয় সাবজেক্টের আগে, আর উড রাদার এর ক্ষেত্রে শূন্যস্থান হয় সাবজেক্টের পরে। তো ডিফারেন্সটা আমরা এখানে খুঁজে পাচ্ছি। উড রাদার যদি হয় সেই ক্ষেত্রে শূন্যস্থান হবে সাবজেক্টের পরে, আর যদি নো সুনার হ্যাড হয় সেই ক্ষেত্রে শূন্যস্থান হবে সাবজেক্টের আগে। দুটো সেন্টেন্সের মধ্যে পার্থক্যটা শুধু এইখানে। তাহলে এইভাবে আমরা একটা সেন্টেন্স লিখতে পারি, কি হবে? নো সোনার হেড। নো সুনার হ্যাড। আচ্ছা, কেন নো সুনার হ্যাড হবে একটু কারণটা বিশ্লেষণ করি। একটা কাজ যেটাকে শূন্য আর দেন আছে। আমি বাসায় দেন শুরু হয়ে গেছে। আচ্ছা, এটার প্রথম কথা হচ্ছে দেন আছে, খেয়াল করো, আমরা এইভাবে চিহ্নিত করব, এটার মধ্যে দেন আছে। দেন থাকলেই আমরা জানি নো সুনার হ্যাড হয় অথবা উড রাদার হয়। এখন শূন্যস্থানটা যদি পরে থাকতো তাহলে উড রাদার হইতো, যেহেতু আগে আছে নো সুনার হ্যাড হবে। যদি সাবজেক্টের পরে থাকতো তাহলে হতো উড রাদার, যদি সাবজেক্টের আগে থাকে তাহলে হয় নো সুনার হ্যাড। কোন সেন্টেন্সের শুরুতে যদি শূন্যস্থান থাকে, অর্থাৎ সাবজেক্টের আগে যদি শূন্যস্থান থাকে এবং সেন্টেন্সের মধ্যে দেনের উল্লেখ থাকে, তাহলে সেই ক্ষেত্রে নো সুনার হ্যাড হয়। আর যদি সেন্টেন্সে সাবজেক্টের পরে শূন্যস্থান থাকে এবং সেন্টেন্সে দেনের উল্লেখ থাকে, তাহলে সেই ক্ষেত্রে নো সুনার হ্যাড হয়। আচ্ছা, এই সেন্টেন্সটাতে আমরা যে নিয়মগুলো শিখেছি তার মধ্যে থেকে উড রাদার আছে। আমি একটু মার্ক করে দিচ্ছি, বোল্ড করে দেই যে কয়টা আছে। তোমরা এটার ব্যবহারটা খুঁজে বের করবা। এই 4টা জিনিস আমরা যা শিখছি তার মধ্যে থেকে আছে। 10টার মধ্যে থেকে 4টা অলরেডি আমাদের কমন পড়ে গেছে। এখন এই প্রথম হোয়াট ডাজ লুক লাইকটা কত নম্বরে বসবে? মেসেজ করো সবাই, যদি মেসেজ করতে পারো মেসেজ করো। স্যার একদম লাস্টে বসবে। যে নাম্বারটা ভাইয়া, যে নাম্বারটা স্যার। যে নাম্বার, হৃদয় কুমার লিখেছে যে নাম্বার, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে উম্মে হাফসা লিখেছে যে নাম্বার, লহমা ইসলাম যে নাম্বার। আচ্ছা, পেয়ে গেলাম, এটা যে নাম্বার হবে। এরপরে হোয়াট ইফটা কোথায় বসবে একটু খুঁজে বের করো তো। আচ্ছা, সি নাম্বারটা অনেকেই বলেছে, সি নাম্বারটা, হ্যাঁ রাইট, তোমরা সব ম্যাক্সিমাম অ্যান্সার করেছো সি নাম্বারটা। কারা কারা সি নাম্বার অ্যান্সার করেছো? তারপরে লহমা ইসলাম সি নাম্বার, হৃদয় বলেছো সি নাম্বার, পারভেজ শাহিন সি নাম্বার, নাসিম, যে ইসরাত জাহান, সুইটি, নাসরিন, হৃদয়, শাম্মী, নূরজাহান, শিলা, আফরা নাকি সুমাইয়া, তারপরে হচ্ছে জান্নাতি, রাকিব ইসলাম, সবাই সি নাম্বার বলেছো, রাইট। এটার অ্যান্সার হবে সি নাম্বার। তার কারণ হচ্ছে দেখো, এখানে আমরা শূন্যস্থান পেয়েছি, অর্থাৎ সাবজেক্ট পেয়েছি, ভার্ব পেয়েছি, সবকিছু পেয়েছি, কিন্তু প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। এই টাইপের যদি কোনো সেন্টেন্স থাকে তাহলে আমরা সেখানে নির্দ্বিধায় বসিয়ে দিতে পারবো হোয়াট ইফ। আচ্ছা, এরপরে আমরা যাই হোয়াট ইজ ইট লাইক। এটা কোথায় বসাবো, কত নম্বরে বসাবো এটাকে? ডি নাম্বার হবে।
এটা ডি নাম্বার হবে। এই যে অ্যান্সার চলে আসছে, ম্যাক্সিমামের কাছ থেকে অ্যান্সার পাচ্ছি, সবাই বলছে ডি নাম্বার। রাইট, এটা ডি নাম্বার হবে, কারণ এখানে ভার্বের সাথে আইএনজি আছে এবং প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। ভার্বের সাথে আইএনজি প্রশ্নবোধক চিহ্ন থাকলে আমরা জানি দুটো জিনিস বসে, হোয়াট ইজ ইট লাইক অথবা উড ইউ মাইন্ড। এখানে যেহেতু উড ইউ মাইন্ড নাই, হোয়াট ইজ ইট লাইক ছাড়া আর কোনো উপায়ই নাই। এরপরে উড রাদার কোথায় বসানো যায় একটু খুঁজে বের করো। আচ্ছা, মাকসুদা আগেই বলে দিয়েছে উড রাদার হবে বি নাম্বারে, হাফসা বলছে বি নাম্বার, মৌ বলে দিয়েছে বি নাম্বার, মিথিলা, ফারজানা, শাম্মী, তারপর হচ্ছে আফরান। এখন সবারটা পড়তেই পারছি না, এত দ্রুত আসছে। পারভেজ, শাহিম, শামিম, সুমাইয়া, নাসিম, হৃদয়, নূরজাহান, সবাই লিখেছো যে এটা হচ্ছে বি নাম্বারটা। রাইট, এটা বি নাম্বারই অ্যান্সার হবে। তার কারণ হচ্ছে দেখো এখানে সাবজেক্টের পরে শূন্য স্থান আছে, সাবজেক্টের পরে যদি শূন্য স্থান থাকে এবং দেনের উল্লেখ থাকে তাহলে আমাদের উড রাদার বসে। তাহলে আমরা 6টা নিয়ম পড়ে 4টা নিয়ম পেয়ে গেছি বিভিন্ন কোশ্চেনে। তো আমরা আজকে আরেকটা জিনিস শিখে আমরা ক্লাসটা শেষ করে দেব। লেট অ্যালোন, এই লেট অ্যালোনের নিয়মটা শিখে আমরা আজকের ক্লাসটা শেষ করব। সময়গুলো খুব দ্রুত চলে যায়, কখন যে 1 ঘন্টা হয়ে গেছে টেরও পাওনি। 1 ঘন্টা হয়নি, 50 মিনিট হয়ে গেছে, অথচ ক্লাসে আমরা 50 মিনিট বসে থাকলে বিরক্ত চলে আসে। লেট অ্যালোন দূরের কথা বা ভাবাই যায় না। আবার বন্ধু মাঝে মধ্যে বলে, বন্ধু তুই টেনশন করিস না, তোরে আমি একদিন নিয়ে রয়্যালে খাওয়াই আনবো। 2 জালমুড়ি খাওয়া না, রয়্যাল তো আবার দূরের কথা। তাহলে এই টাইপের যে আমরা সেন্টেন্স বলি যে একটা সিম্পল জিনিস হয় না, সেখানে কঠিন জিনিসের কথা তো চিন্তাও করা যায় না। এই টাইপের সেন্টেন্স গুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি লেট অ্যালোন চেনার সহজ উপায়। প্রথম অংশ নাবোধক থাকে, প্রথম অংশটা থাকবে নাবোধক, মাঝে থাকবে শূন্য স্থান, শেষের অংশটা থাকবে প্রথম অংশে যেই কথাটা বলছে তার থেকে কঠিন কিছু। নাবোধক মানে সরাসরি নটও থাকতে পারে, আবার হচ্ছে সরাসরি নট না থাকা সেখানে হচ্ছে হার্ডলি দিয়েও বোঝাইতে পারে। আমাদের ওই হার্ডলি স্কার্সলি টাইপের যে সেন্টেন্স গুলো আছে সেগুলো দ্বারাও প্রকাশ করতে পারে। সেন্টেন্স গুলো কেমন হয়, যেমন এই রকমের হইতে পারে। আচ্ছা দেখো এখানে দুটো জিনিসের কথা বলেছে, আই ক্যানট বাই এ মোবাইল সেট ড্যাশ এ ল্যাপটপ। আচ্ছা, মোবাইল সেটটা কি সহজ না ল্যাপটপটা সহজ? মোবাইল সেট। তাহলে সহজটাই পারি না, কঠিনটা কি পারা যাবে? মোবাইল সহজ। আচ্ছা, মোবাইল সেট সহজ, তাহলে এই মোবাইল সেটটাই আমি কিনতে পারি না, ল্যাপটপ তো দূরের কথা। মানে অর্থটা কি দাঁড়াইলো, আমি একটা মোবাইলই কিনতে পারি না, ল্যাপটপ তো দূরের কথা। He can't obtain 50 marks dash 80 marks. লেট অ্যালোন 80 marks মানে হচ্ছে সে 50 মার্কই উঠাতে পারে না, সে 50 মার্কই উঠাতে পারে না, 80 মার্ক তো দূরের কথা। মানে 50 মার্কই সে ক্যারি করতে পারে না, 80 মার্ক সে কিভাবে ক্যারি করবে? তাহলে এই টাইপের সেন্টেন্স যেগুলো রয়েছে সেগুলোতে লেট অ্যালোন বসে। তাহলে আমরা যদি একটু দেখি এখন এই টাইপের কোনো উদাহরণ আছে কিনা। আমরা একটা বোর্ড কোশ্চেন অন করি, বোর্ড কোশ্চেন যদি ওপেন করি এখানে দেখি লেট অ্যালোন আছে কিনা। এটার মধ্যে লেট অ্যালোন আছে, এই লেট অ্যালোনের ব্যবহারটা কোন সেন্টেন্সে হতে পারে একটু খোঁজো। দেখবো মাঝখানে শূন্য স্থান, আগের অংশে নট, এই টাইপের কোনো সেন্টেন্স আছে কিনা। নট বলতে নেগেটিভ সেন্টেন্স। স্যার কত নাম্বার? সি নাম্বার এ নাম্বার স্যার এ নাম্বার। আচ্ছা এদিকে অনেকগুলোর অ্যান্সার পেয়ে গেছে, যেমন এখানে অ্যান্সার করেছে হচ্ছে শাম্মী অ্যান্সার করেছে, নাসিম অ্যান্সার করেছে, লামিশা অ্যান্সার করেছে, সুমাইয়া, বুশরা, হাফসা, আফরোজ, তারপরে সুমাইয়া খাতুন, ইশরাত জাহান, শিলা, মৌ, তারপরে হচ্ছে ফয়সাল, এটা ইনকারেক্ট হয়েছে, ফয়সাল আবার চেষ্টা করো। তারপরে হচ্ছে অ্যাডভান্স টেকনিক্যাল লিমিটেড কে তা তো জানি না, ইশরাত জাহান, সুইটি, রাফিউল, মাহি, আনিকা, হৃদয়, এরা সবাই যারা অ্যান্সার করেছে সবারটা কারেক্ট হয়েছে। পারভেজ, শাহিম তোমারটাও কারেক্ট হয়েছে। অর্থাৎ এইখানে এই নাম্বারটা মিলাও এখন একটু। আই হ্যাভ নেভার ওয়াকড 5 মাইলস অ্যাট এ স্ট্রেচ। আমি কখনো একটানা 5 মাইলই হাঁটি নাই, 10 মাইল তো দূরের কথা। আমি একটানা 5 মাইলই হাঁটি নাই, 10 মাইল তো দূরের কথা, 10 মাইল তো দূরের কথা।
আচ্ছা, এরপরে যদি আমি আরেকটা কোশ্চেন ওপেন করি, একেবারে প্রথম ঢাকা বোর্ড 2019 সালের কোশ্চেনটা ওপেন করি। এটার মধ্যেও সম্ভবত লেট অ্যালোন আছে, কোথায় যেন দেখছিলাম, মনে পড়ে। এই সেন্টেন্সটা আছে লেট অ্যালোন? না, এটার মধ্যে লেট অ্যালোনের ব্যবহার নাই। এই কটা টাইপ করা ছিল আমার সামনে, এই জন্য আমি এগুলাই বারবার ওপেন করতেছি। এটার মধ্যে লেট অ্যালোন আছে, খোঁজো তো কোনটাতে হতে পারে। মুখে অ্যান্সার করবে না, তাইলে এই নাম্বার আগেই বলে দিয়েছে। দ্য চাইল্ড ক্যান নট ওয়াক, শিশুটা হাঁটতে পারে না। মাঠে দৌড়ানো তো দূরের কথা, যে হাঁটতেই পারে না সে আবার দৌড়াবে কেমনে? এখানের মধ্যে লেট অ্যালোন আছে, দেখো আছে, কোনটাই হবে খোঁজো। মুখে অ্যান্সার করবা না কেউ, মানে দ্রুত লিখতে যাই অনেকের টাইপিং মিস্টেক হয়ে গেছে। আচ্ছা, যারা অ্যান্সার করেছে সবারটাই ঠিক আছে, একজনের টাইপিং মিস্টেক করে সেটা আবার ঠিক করে দিয়েছো। নাসরিন শাহ, ঠিক আছে, তোমাদের উত্তর সবার, যারা যারা অ্যান্সার করেছে সবারই উত্তর ঠিক আছে, যে নাম্বারটা হবে। আচ্ছা, তাহলে আমরা জান্নাতি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এই নিয়মটাও শিখে ফেলেছি, আর রাতও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হয়েছে। তো আমরা আজকের ক্লাস এখানে কমপ্লিট করব। এখন বলো আজকের ক্লাস কেমন লেগেছে বা শিখতে ভালো লাগছে কিনা? খুবই ভালো। জি স্যার, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। ভালো, অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে স্যার। সবাই বুঝতে পেরেছি তো? বোঝার ক্ষেত্রে কোনো ঝামেলা নাই তো? স্যার ক্লাসগুলো কি রেকর্ড হয়েছে আজকে? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ক্লাস রেকর্ড করছি, এখন পরে করাপ্ট না হইলে হয়ে যায়। ক্লাসটা রেকর্ড আছে, অবশ্যই ইউটিউবে আপলোড দিব। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে সবাই একটু আমার চ্যানেলটাকেও আরেকটু সমৃদ্ধ করার চেষ্টা করবা, কারণ হচ্ছে আগেই বলেছি যে প্রতি বছর যেহেতু জি স্যার, ইনশাআল্লাহ স্যার, এই ইনশাআল্লাহ কোর্সটা যেহেতু আমার প্রত্যেক বছর কন্টিনিউ করার আছে, একজন টিচারের সার্থকতা এটাই যে যখন দেখবে যে তার নেওয়া একটা ক্লাস অনেক স্টুডেন্ট উপকৃত হচ্ছে বা অনেকের মাঝে ছড়িয়ে যাচ্ছে, তখন এটা একটু ভালো লাগে আর কি, আর কিছুই না।